বাজারের এক রাস্তার ধারে বিদিশা দেবী প্রতিদিনের মতো নিজের ছোট্ট ঝুড়ি নিয়ে মিষ্টি পাকা ফল বিক্রি করছিলেন। তার দুই কন্যা, বড় মেয়ে নিশিতা সিং দেশের সীমানায় আর্মি অফিসার এবং ছোট মেয়ে দীপা সিং ছিলেন একই শহরের জেলা ম্যাজিস্ট্রেট ডিএম। বিদিশা দেবী তাদের নিয়ে গর্বিত হলেও এই ফল বিক্রির কথা কন্যাদের কখনো জানাননি। সবকিছু ঠিকঠাক চলছিল। একদিন ইন্সপেক্টর অজয় চৌধুরী তার বুলেট মোটরসাইকেলে চড়ে সেখানে আসলেন। তিনি সরাসরি বিদিশা দেবীর ঝুড়ির কাছে এসে একটি পাকা ফল তুলে কিছু না বলেই খেতে শুরু করলেন। বিদিশা দেবী কিছুটা সংকোচে বললেন, সাহেব, ফলগুলি খুবই মিষ্টি, চাইলে আপনি কিনে নিতে পারেন। অজয় চৌধুরী দাঁতে দাঁত চেপে বললেন, হ্যাঁ, দে 1 কেজি দে। ফল মেপে দেওয়ার পর অজয় আবারও একটি ফল খেলেন এবং মিষ্টি নেই বলে ছুঁড়ে ফেলে দিলেন। শেষে বললেন, আমি 1 টাকাও দেব না, বুঝলি? বিদিশা দেবী হাত জোড় করে মিনতি করলেন, সাহেব, দয়া করে কিছু পয়সা দিয়ে দিন, বেঁচে থাকার মতো পয়সা দিয়ে দিন। এই কথায় অজয় চৌধুরীর রাগ চড়ে গেল। তিনি পুরো ঝুড়ি তুলে নিয়ে রাস্তার ও পারে ছুঁড়ে ফেললেন। ঝুড়ি উল্টে গিয়ে সমস্ত ফল রাস্তায় আর নালায় ছড়িয়ে পড়ল। বিদিশা দেবীর চোখে জল এলো। তার শ্রম আর সম্মান দুটোই রাস্তার উপর মিলিয়ে গেল। আশেপাশে ভিড় জমলেও কেউ এগিয়ে এলো না। অজয় চৌধুরী বাইক স্টার্ট করে চলে গেলেন, যেন কিছুই ঘটেনি। পাশের এক বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে থাকা যুবক আশিক এই সব কিছু মোবাইল ফোনে রেকর্ড করছিল। বিদিশা দেবীর প্রতি তার সম্মান ছিল। সে কোনো রকমভাবে আর্মি অফিসার নিশিতা সিংয়ের নম্বর জোগাড় করে নিল এবং সঙ্গে সঙ্গেই সেই ভিডিওটি তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে লিখল, নিশিতা দিদি, দেখেন আজ বাজারে আপনার মায়ের সঙ্গে কি হয়েছে। হাজার হাজার কিলোমিটার দূরে বরফে ঢাকা পাহাড়ের সীমানায় নিশিতা সিং তার রাইফেল পরিষ্কার করছিলেন। অচেনা নম্বর থেকে ভিডিওটি দেখে তার মুখের রং পাল্টে গেল। তার ভেতরের সৈনিক জেগে উঠল। ক্রোধে তার হাত কাঁপতে লাগল। তিনি সঙ্গে সঙ্গে ভিডিওটি ছোট বোন ডিএম দীপা সিংকে ফরওয়ার্ড করে দিলেন এবং ফোন করলেন। দীপা তখন একটি জরুরি বৈঠকে ছিলেন। দিদির ফোন দেখে বৈঠক বন্ধ করে ফোন ধরলেন। নিশিতার কণ্ঠ ছিল ক্ষোভ আর বেদনায় স্পষ্ট। আমি তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি, এক্ষুনি দেখো। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে দীপার চোখ রেগে লাল হয়ে গেল। তিনি একজন ডিএম, অনুভূতিতে ঢলে পড়ার অধিকার তার ছিল না, কিন্তু প্রিয় মায়ের অপমান তাকে নাড়িয়ে দিল। দীপা কাঁপা কণ্ঠে বললেন, দিদি, আমি এটা সহ্য করতে পারব না। নিশিতা ক্রুদ্ধে বললেন, আমি আসছি, আমি ছুটি নিয়ে যাচ্ছি, আমি তাকে ছাড়ব না। দীপা নরম কণ্ঠে বললেন, না দিদি, আপনার দরকার দেশের সীমায় থাকা। এটা আমার এলাকা, এই লড়াই আমি করব। মায়ের ন্যায় আমি নিশ্চিত করব আইনগত পদ্ধতিতে। নিশিতা তার বোনের দৃঢ় ইচ্ছাটা বুঝে গিয়ে বললেন, ঠিক আছে, কিন্তু তাকে এমন শাস্তি দিতে হবে যে তার রুহ কেঁপে ওঠে। দীপা বললেন, চিন্তা করবেন না দিদি, এখন এটা আমার কাজ। দীপা সরকারি গাড়িতে নয় বরং একটি প্রাইভেট গাড়িতে নিজের পুরনো বাড়ির দিকে রওনা দিলেন। পথে তিনি ডিএমের পোশাক বদলে একজন মেয়ের মতো সাধারণ সালোয়ার কোট পরে নিলেন। যখন তিনি বাড়ি পৌঁছলেন, বিদিশা দেবী এক কোণে চুপচাপ বসেছিলেন। দীপা কিছু না বলে শুধু মায়ের কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন। মায়ের কোলে মাথা রেখে তিনি কেঁদে উঠলেন। দীপা হাহাকার করে বললেন, মা, আপনি আমাকে বললেন না কেন? বিদিশা দেবী কেঁদে কেঁদে বললেন, আমি চাইনি তোমাদেরকে কোনো কষ্ট দিতে। ও পুলিশ লোক, ছেড়ে দেওয়ার ব্যাপার। দীপা মায়ের চোখ মোছালেন এবং প্রতিজ্ঞা করলেন, আপনার মেয়ে এই জেলার মালিক। আমি প্রতিজ্ঞা করছি যে আপনার সঙ্গে এমন অপব্যবহার করেছে তাকে তার মূল্যটা দিতে হবে। আপনার হারানো সম্মান আমি ফিরিয়ে আনব। সেই রাতেই দীপা একটি পুরো প্ল্যান বানালেন। তিনি জানতেন ডিএম হিসেবে থানায় গেলে পুলিশ বাহিনী মাথা নত করবে আর আসল অপরাধী আড়ালে চলে যাবে। তিনি নিজেকেই তাদের হাতে ধরাতে চাইলেন। পরের ভোরে তিনি সাধারণ হলুদ সালোয়ার স্যুট পরলেন এবং তার সবচেয়ে বিশ্বস্ত সহকারী এসডিএম বিমলকে ফোন করলেন। দীপা নির্দেশ দিলেন তিনি সিভিল ড্রেসে পরিচয় লুকিয়ে
টিকিয়া থানায় একটি অভিযোগ দাখিল করতে যাচ্ছেন। আর যেন 2 ঘণ্টা পর এসপি, ডিসিপি আর বাকি বড় বড় পুলিশ অফিসারদের নিয়ে থানায় হাজির হন। দীপা সাধারণ নাগরিকের মতো অটো ধরে টিকিয়া থানায় পৌঁছলেন। সেখানে ইন্সপেক্টর অজয় চৌধুরী আর এসআই চা নিয়ে হাসাহাসি করছিল। দীপা ভয়ে ভয়ে তাদের টেবিলের কাছে গিয়ে বললেন, জি, আমি একটা অভিযোগ দাখিল করতে চাই। এসআই উপর থেকে নিচে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, কে তোরে কষ্ট দিয়েছে? দীপা বললেন, জি, গতকাল বাজারে ইন্সপেক্টর সাহেব। অজয় চমকে গিয়ে দীপাকে লক্ষ্য করে চোখে চোখ রেখে বললেন, কি ইন্সপেক্টর সাহেব? নাম কি তোর? কোন ইন্সপেক্টরের কথা বলছিস? দীপা কণ্ঠে সামান্য কাঁপা এনে বললেন, জি, আপনি গতকাল বাজারে একজন বয়স্ক মহিলার ফলের ঝুড়ি রাস্তার উপর ফেলে দিয়েছিলেন। আমি তার মেয়ে। এই কথা শুনে অজয় আর এসআই জোরে জোরে হাসা শুরু করল। অজয় ঠাট্টা করে বলল, তুই ওই বুড়ির মেয়ে? যা এখান থেকে, কেউ রে ভাই আর নেমে না। দীপা সাহস দেখিয়ে বললেন, কিন্তু এটা তো অবৈধ, আপনি ইউনিফর্মের অপব্যবহার করেছেন। তর্ক বাড়ছিল। ঠিক তখনই এক হাবিলদার দৌড়ে এসে রিপোর্ট করল, স্যার, দেবেন্দ্রনাথ আসতেছেন। দেবেন্দ্রনাথ শহরের এক বড় দাপটশালী নেতা। তার নাম শুনে অজয় আর এসআই দ্রুত গেটের দিকে ছুটে গেল। দেবেন্দ্রনাথ ভিতরে ঢুকেই মজার ভঙ্গিতে বললেন, কি খবর চৌধুরী সাহেব, কাজকর্ম ঠিকঠাক চলছে নাকি? কিন্তু ঠিক তখনই দেবেন্দ্রনাথের দৃষ্টি কোণে দাঁড়িয়ে থাকা দীপার দিকে পড়ল। দীপাকে দেখে সঙ্গে সঙ্গে তার মুখের হাসি উধাও হয়ে গেল। সে দ্রুত এগিয়ে এসে দীপার সামনে মাথা নুয়ে দাঁড়াল, হাত জোড় করে বলল, নমস্কার ম্যাডাম, আপনি এখানে? ইন্সপেক্টর অজয় চৌধুরী আর এসআই হতবম্ব হয়ে রইল। তাদের বুঝে ওঠার আগেই থানার বাইরে একের পর এক লালবাতিওয়ালা গাড়ি থামল। ডিসিপি, এসপি, ডিএম এবং জেলার অনেক বড় আইএএস ও আইপিএস অফিসার নেমে দ্রুত থানার ভিতরে ঢুকল এবং সবাই এসে নিঃশব্দে দীপার পিছনে সারি বেঁধে দাঁড়াল। ঠিক তখন ডিসিপি এগিয়ে এসে রেগে তাকামেন, ইন্সপেক্টর, সম্মান বজায় রেখে দাঁড়াও। তুমি কি সাহস করে ডিএম ম্যাডাম দীপার সামনে দাঁড়িয়েছিলে? ডিএম ম্যাডাম, এই শব্দ যেন থানায় বোমা ফাটাল। অজয় আর এসআইয়ের পায়ের নিচের জমি সরে গেল। দীপার চোখে এখন আর সাধারণ মেয়ের কাঁপানো ভাব নেই, সেখানে জেলা ম্যাজিস্ট্রেটের রাগ আর কর্তৃত্ব ভারী হয়ে উঠেছে। সে ঠান্ডা ও কঠোর কণ্ঠে বলল, ইন্সপেক্টর অজয় চৌধুরী এবং এসআই, তোমাদের অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হল। দীপা আদেশ করলেন, এসডিএম স্যার, এই দুজনের বিরুদ্ধে সাধারণ নাগরিককে অপমান এবং দায়িত্ব যথাযথভাবে পালন না করার অভিযোগে মামলা দাখিল করুন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বসানো হোক। এসপি তৎক্ষণাৎ তার অধীনস্থদের ইশারা করলেন এবং দুজন ইন্সপেক্টরের বেল্ট আর টুপি নামিয়ে দেওয়া হল। তখন নেতা দেবেন্দ্রনাথ সাহস গড়িয়ে বললেন, ম্যাডাম, এরা কেবল বোকামি করেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। দীপা ঘুরে দেবেন্দ্রনাথকে এমন চেহারায় দেখলেন যে সে কেঁপে উঠল। নেতাজি, এটা বোকামি নয়, এরা সরকারি ইউনিফর্মের পিছনে লোকানো গুন্ডারা। ভালো হবে আপনি এই মামলার কাছ থেকে দূরে থাকেন, না হলে তদন্ত আপনার কাছেও পৌঁছতে পারে। দেবেন্দ্রনাথের মুখ কালো হয়ে গেল। সে বুঝে নিল যে এই নতুন ডিএমের সঙ্গে সংঘর্ষ করা সহজ হবে না। পরের দিন সকলে বুঝল যে ডিএমের কন্যা তার মাকে ন্যায় দিয়েছে। সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু দীপা এক রাতে তার ব্যক্তিগত ফোনে অচেনা নম্বর থেকে কল পেলেন। একটি বদলে যাওয়া মেশিনের কণ্ঠে বলা হল, ডিএম সাহেবা, শহরে বেশি উড়ে বেড়াবেন না, ইন্সপেক্টররা তো কেবল মোহরা ছিল, খেলা এখন শুরু হবে। দীপা বুঝলেন যে দেবেন্দ্রনাথ এত সহজে হার মানবে না। এই লড়াই এখন আরও বিপজ্জনক পর্যায়ে ঢুকছে। তিনি বুঝলেন শুধু মায়ের সম্মান নয়, মায়ের জীবনও এখন ঝুঁকিতে। তিনি সঙ্গে সঙ্গে এসপিকে ফোন করে মায়ের বাড়ির চারপাশে সাধারণ পোশাকে সিকিউরিটি করার নির্দেশ দিলেন। কয়েকদিন শান্তিপূর্ণ কাটল, কিন্তু এ ছিল ঝড়ের আগের শান্তি। এক সকালে যখন বিদিশা দেবী বাজারে ফল নিয়ে বসেছিলেন, তখন হঠাৎ পুলিশের 3টি গাড়ি এসে থামল। একজন নবীন ইন্সপেক্টর নেমে এসে বিদিশা দেবীর ঝুড়ির দিকে ইঙ্গিত করে বললেন, তথ্য এসেছে, এই ফলগুলির আড়ালে নেশাজাতীয় পণ্যের পাচার হচ্ছে, তল্লাশি করুন। বুঝবার আগেই এক অফিসার ফলের নিচ থেকে বাদামি রঙের নেশাজাতীয় পদার্থ বের করে চেঁচাল, স্যার, মিলল! বাজারে হইচই শুরু হয়ে গেল। দেখো, ডিএমের মা নেশা বিক্রি! পুলিশ তাকে জোর করে গাড়িতে করে নিয়ে গেল।
সংবাদ শহর জুড়ে আগুনের মধ্যে ছড়িয়ে পড়ল। ডিএম দীপার মা নেশাজাতীয় পণ্যের অভিযোগে গ্রেপ্তার। এটি ছিল দেবেন্দ্রনাথের মাস্টার স্ট্রোক। দীপা অদ্ভুত দ্বিধায় পড়লেন। তিনি তার ক্ষমতা ব্যবহার করে মাকে বাঁচালে তাকে পদের অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা হতে পারে, আর চুপ থাকলে তার নির্দোষ মা জেলে সময় কাটাবেন। তিনি এক প্রেস কনফারেন্স ডাকলেন এবং বললেন, মায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। আইন সবার জন্য সমান, সে সাধারণ নাগরিক হোক বা ডিএমের মা। তাই আমি নিজেকে এই কেসের তদন্ত থেকে আলাদা করছি, যাতে তদন্তে কোনো প্রভাব না পড়ে। এসপি সাহেব একটি বিশেষ টিম গঠন করে এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করবেন। কিন্তু দীপা শুধু আইনের উপর ভরসা করে বসে থাকলেন না। তিনি আশিককে ডাকলেন। আশিক বাজারের দোকানদার ও বন্ধুদের সঙ্গে খোঁজ খবর শুরু করল। 2 দিনের কঠোর পরিশ্রমের পর সে একটি সূত্র পেল। পাশের একটি দোকানের বাইরে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গেল এক ব্যক্তি বিদিশা দেবীর ঝুড়ির পাশে কিছু রেখে যাচ্ছিল। লোকজন তাকে বহুবার সাসপেন্ড হওয়া ইন্সপেক্টর অজয় চৌধুরীর সঙ্গে দেখেছিল। প্রমাণ মিলে গেল, পুরো খেলা দেবেন্দ্রনাথ তার পোষা বরখাস্ত হওয়া ইন্সপেক্টরদের দিয়ে সাজিয়েছিল। এবার পালা দীপার। তিনি এসপির সঙ্গে মিলে একটা ফাঁদ বেঁধলেন। তারা ভুয়ো খবর ছড়ালেন যে সিসিটিভি ফুটেজে নেশাজাতীয় দ্রব্যের রাখা লোকটির মুখ স্পষ্ট দেখা গেছে এবং পুলিশ শীঘ্রই তাকে ধরতে চলেছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গেই দেবেন্দ্রনাথ অজয় চৌধুরীকে ফোন করল। ওই লোকটা ধরা পড়া চলবে না, কিছু করো, না হলে আমরা সবাই ধরা পড়ে যাব। দেবেন্দ্রনাথ জানত না তার ফোন আগেই পুলিশের নজরদারিতে ছিল। অজয় চৌধুরী আর এসআই সেই লোকটাকে শেষ করে দেওয়ার জন্য শহরের বাইরে নির্জন জায়গায় যেতেই দীপা আর এসপি পুরো টিম নিয়ে তাদের ঘিরে ফেললেন। হাতে নাতে ধরা পড়ে তারা। 2 জন দেবেন্দ্রনাথের বিরুদ্ধে মুখ খুলে দিল। পরের সকালে দেবেন্দ্রনাথ নিজে বাড়িতে বসে চা খাচ্ছিলেন। ঠিক তখনই দরজায় জোরালো করে নাড়ার শব্দ হল। দরজা খুলে এসে দেখল সামনে ডিএম দীপা, এসপি এবং বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে আছে। দীপা কঠোর দৃষ্টি রেখে বললেন, খেলা শেষ নেতাজি, আপনার মোহরারা ধরা পড়ে গেছে এবং তারা আপনার সব গোপন কথা ফাঁস করে দিয়েছে। দেবেন্দ্রনাথ চেঁচিয়ে উঠল, আপনারা আমাকে ছুতে পারবেন না, আপনাদের কাছে কোনো প্রমাণ নেই। তখন এএসপি এগিয়ে এসে তার হাতে এক গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে দিলেন। এখানে প্রমাণ আছে নেতাজি, আমাদের কাছে আপনার ফোন রেকর্ডিং আছে যেখানে আপনি এক সাক্ষীর বিরুদ্ধে অভিশাপ দিচ্ছেন। এখন আপনি আমাদের সঙ্গে থানায় চলুন। দেবেন্দ্রনাথের রাজনৈতিক সাম্রাজ্য এক মুহূর্তে ভেঙে পড়ল। সেই সন্দেহ বিদিশা দেবীকে বেকুসুর খালাস করে দেওয়া হল। যখন তিনি জেল থেকে বের হলেন, দীপা তাকে নিতে এসেছিলেন। মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদলেন। দীপা বললেন, এখন আপনাকে আর ফল বিক্রি করতে হবে না। পরের সকালে দীপা বিদিশা দেবীকে নিজের গাড়িতে বসিয়ে নিজের পোস্টিংয়ে নিয়ে গেলেন এবং দুজনে একসাথে সুখে থাকতে শুরু করলেন। যখন তার বড় বোন আর্মি থেকে ছুটি পেতেন, তখন সেও চলে আসত। 3 জন একসাথে হাসি খুশিতে দিন কাটাত।